তোমাদেরকে নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আবার একটি কথা তোমাদেরকে বলছি যে নতুন বিষয় পড়ছো, ফিলোসফি বিষয়টি, এর জন্য আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে একেবারে প্রথমের দিন বলেছিলাম যে যদি একটা পারফেক্ট রুটিন মেনটেন করো, আমি আমার এই সাবজেক্টটি সম্বন্ধে তোমাদের বলতে পারি যে প্রতিদিন 30 মিনিট, প্রতিদিন অন্তত 30 মিনিট যদি এই বিষয়টিতে তোমরা মনঃসংযোগ করো, তাহলে এই বিষয়টিতে 99% নাম্বার পাওয়াও যেমন দুঃসাধ্য নয়, সহজ ব্যাপার, সেই সঙ্গে বিষয়টি আত্মস্থ করাও অত্যন্ত সহজ ব্যাপার। আমি তোমাদেরকে গতদিন যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেটা সম্পন্ন হয়নি, হওয়ার কথাও না। ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান 6 ওয়েজ অফ নোয়িং ইন্ডিয়ান থিওরিজ অফ প্রমাণ, এই অংশটুকু তোমাদেরকে শুরু করেছিলাম, খানিকটা পড়িয়েও ছিলাম। যেহেতু এটি একটি অখণ্ড চ্যাপ্টার, আমি আজকে ওই জন্য তার অংশ বিশেষ আবার পুনরাবৃত্তি করে তোমাদেরকে স্মরণ করিয়ে দেব, এবং সেই স্মরণ করানোর সঙ্গে সঙ্গে তার বাকি অংশটা আমরা অধ্যয়ন করার চেষ্টা করব। তোমাদেরকে মনে রাখার জন্য বলি, কারো কারো এরকম মনে হতে পারে যে এই যে অংশটা, যার নাম হলো 6 ওয়েজ অফ নোয়িং ইন্ডিয়ান থিওরিজ অফ প্রমাণ, অর্থাৎ জ্ঞান লাভের 6টি পদ্ধতি, ভারতীয় দর্শনের যে 6টি পদ্ধতি, সেই পদ্ধতি সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যাকরণ। এক্ষেত্রে তোমাদের মনে কৌতূহল হয়েছে। দু একজন আমার যারা স্টেনা স্টুডেন্ট, তারা আমাকে ফোন করে বলেছে যে স্যার ওই স্লাইডগুলি ইংরেজি হওয়ার জন্য কিঞ্চিত আমরা অসুবিধায় পড়ছি। সত্যি কথা বলতে যে এই আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটা মেজর পোর্শন ছাত্রছাত্রী কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আর আমি তোমাদেরকে যে এইটা ডিসকাশন করে দিই, তাতে বোধহয় ইংরেজি শব্দ প্রায় ব্যবহার করি না বললেই চলে, যাতে সবার সুবিধে হয় এই পদ্ধতির মধ্যে যাওয়া। যাই হোক, আগের দিনের যে অংশটা শুরু করেছিলাম তাতে আবার একবার তোমাদের মনে করিয়ে দিই যে আসলে আমাদের জ্ঞান লাভের ক্ষেত্রে 3টে অ্যাসপেক্ট বা 3টে অঙ্গ কাজ করে। 3টে অঙ্গ মানে 3টে ডিফারেন্ট দিক। কি কি কাজ করে? 1 নম্বর হচ্ছে কে জ্ঞান লাভ করছে। 1 নম্বর হচ্ছে জ্ঞান লাভের ক্ষেত্রে 3টে পোর্শন হলো যে জ্ঞানের 3টে দিক, 3টে ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিরকম? 1 নম্বর হচ্ছে কার জ্ঞান লাভ হলো, কার, অর্থাৎ জ্ঞাতা, মানে কে জ্ঞান লাভ করছে। 2 নম্বর হচ্ছে কি বিষয়ে, অর্থাৎ জ্ঞানের বিষয়। 3 নম্বর হচ্ছে কিভাবে। এই 3টে বিষয় হচ্ছে আমাদের আলোচনার জরুরি, এবং আমাদের এখনকার প্রেক্ষাপটে এই বিষয়টাই জরুরি। কি বিষয় না, জ্ঞানের ক্ষেত্রে 3টে মূল বিষয়। সেটা হচ্ছে কে জ্ঞান লাভ করছে, অর্থাৎ কার জ্ঞান উৎপন্ন হলো, কে জ্ঞান লাভ করলো, আমি দেখলে আমার জ্ঞান উৎপন্ন হলো, আমি পড়লে আমার পঠনজনিত জ্ঞান উৎপন্ন হলো। এবার হচ্ছে আমি যে বিষয়টা দেখলাম সে বিষয়ে জ্ঞান উৎপন্ন হলো, বা যে বিষয়টা পড়লাম সে বিষয়টা সম্বন্ধে জ্ঞান উৎপন্ন হলো। 3 নম্বর অ্যাসপেক্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে। এই কিভাবেটাকেই বলা হচ্ছে প্রমাণ। বলে কেন কিভাবেটাকে প্রমাণ বলা হচ্ছে কেন? না, এই জন্য বলা হচ্ছে ভারতীয় দর্শনে সঠিক জ্ঞানকে বলা হয় প্রমা। অর্থাৎ আমি যদি গরুকে গরু বলে জানতে পারি, বা দড়িকে দড়ি বলে জানতে পারি, অর্থাৎ যে বিষয়টি যা তাকে যদি তাই বলে চিনতে পারি, তাকে বলা হয় প্রমা বা যথার্থ জ্ঞান। আর যে পদ্ধতিতে এই প্রমা বা যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে প্রমাণ। তাহলে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই যে এই যে এখানে লেখা আছে প্রমাণ, তাহলে প্রথম প্রশ্ন হলো প্রমাণ কাকে বলে? না, যে পদ্ধতিতে বা যার উপর নির্ভর করে আমাদের জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে প্রমাণ। যার জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে জ্ঞাতা বা প্রমতা। আর যে বিষয় সম্বন্ধে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে প্রমেয় বা জ্ঞানের বিষয়। এই 3টে জিনিস আগে। অর্থাৎ আমার যদি এরকম মনে হয় যে আমি একটি প্রাণীকে গরু বলে আমার জ্ঞান হয়েছে, কার জ্ঞান হয়েছে? আমার, তাহলে আমি জ্ঞাতা। কি বিষয়ে জ্ঞান হয়েছে? না, ওই প্রাণীটি গরু, সেটা হচ্ছে জ্ঞানের বিষয়। কিভাবে জ্ঞান হয়েছে? আমাকে কি কেউ এটা শোনালো, না আমি দেখলাম? যদি আমার দেখে জ্ঞান হয় তাহলে সেটা হবে মানে সেই প্রমাণটা হবে প্রত্যক্ষ। এই হচ্ছে আমাদের প্রমাণ কথাটার তাৎপর্য। এইবার ভারতীয় দর্শনে শুধু আস্তিক আর নাস্তিক এরকম দুটি বিভাগ নেই।
নাস্তিকের মধ্যে আবার চারবাক, বৌদ্ধ, জৈন। আস্তিকের মধ্যে আবার ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। আমি তোমাদের অ্যাট এ গ্ল্যান্স একটা পিকচার দেওয়ার চেষ্টা করছি। প্রত্যক্ষ প্রমাণ কোন কোন দর্শনে স্বীকার করা হয়? চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। কিন্তু মনে রাখতে হবে এই এতগুলো আলাদা আলাদা নাম লেখার কারণ কোথাও না কোথাও এই প্রত্যক্ষ সম্বন্ধে এদের কোথাও একটা মাইনর পার্থক্য আছে। সবাই যদি একই কথা বলতো তাহলে এতগুলো নাম একসঙ্গে বলার দরকার হতো না। একইভাবে অনুমান প্রমাণ স্বীকার করে বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। উপমান প্রমাণ স্বীকার করে ন্যায়, মীমাংসা, বেদান্ত। শব্দ প্রমাণ স্বীকার করে জৈন, ন্যায়, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত দর্শন। অর্থাবর্তীকে প্রমাণ রূপে স্বীকার করে মীমাংসা এবং বেদান্ত। অনুপলব্ধিকে প্রমাণ রূপে মানা হয় মীমাংসা এবং বেদান্ত দর্শনে। এই অংশটা কিন্তু তোমাদের আগে পড়ানো হয়ে গেছে। এই অংশটা তোমাদের আগে পড়ানো হয়ে গেছে। আমি জাস্ট তোমাদেরকে একবার ওই অংশটা রিভাইজ করে দিলাম। এইবার দেখো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সেখানে আমরা দেখতে পাবো সেখানে আমরা দেখব যে এই যে আগের দিন যা পড়েছিলাম তার সামারি করে একটু বোঝার চেষ্টা করব। চারবাক দর্শন প্রত্যক্ষ সম্বন্ধে কি বলে? চারবাক দর্শন মতে জড়বাদী নাস্তিক চারবাক দর্শন মনে করে প্রত্যক্ষই জ্ঞান লাভের একমাত্র উৎস, তার মানে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। বিষয়টা কেমন? বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ। বিষয়টা কেমন না বিষয় মানে জিনিসটা কেমন, প্রত্যক্ষ কেমন না বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ, এবং সেই সম্বন্ধজনিত জ্ঞান যদি সংশয় এবং বিপর্যয় শূন্য হয়। আমি কিন্তু গত ক্লাসে সংশয় মানে কি বলেছি, বিপর্যয় মানে কি বলেছি। সংশয় অর্থাৎ আমি প্রত্যক্ষ করে বুঝতেই পারছি না, একই জিনিসকে ভিন্ন ধর্মী বলে দুরকম বোধ হচ্ছে। বা যেমন ধরো একটা আলো আধারী জায়গায় একটি বিষয়কে দেখে দড়ি অথবা দড়ি নয়, বা আলো আধারে একটি গাছ একটি কোনো কিছুকে দেখে এটা বৃক্ষ অথবা মানুষ, এরকম বোধ। অর্থাৎ একই বিষয়কে পরস্পর বিরুদ্ধ, এটা হতেও পারে এটা নাও হতে পারে, এই জ্ঞানকে বলা হয় সংশয়। আর বিপর্যয় কিনা যেখানে বিষয় নেই অথচ জ্ঞান উৎপন্ন হচ্ছে। তাহলে চারবাক দর্শন মনে করে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সরাসরি সম্বন্ধের ফলে যে সমস্ত জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানগুলি যদি সংশয় এবং বিপর্যয় শূন্য হয় তাহলে তাকে প্রত্যক্ষ বলা হবে। বৌদ্ধ দর্শনে কি বলা হচ্ছে? বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে, আমি আগের দিন তোমাদেরকে এই ডেফিনেশনটা লিখে দিয়ে বলেছিলাম যে বৌদ্ধ দর্শনের মতে একটা কোটেশন লাইন লিখেছিলাম, সেটা হলো প্রত্যক্ষম কল্পনা পৌরং নাম যাত্রাদো সংযুক্তম। অর্থাৎ আমি তোমাদেরকে ওটা আবার একবার লিখে দেখানোর চেষ্টা করছি। কি বলা হচ্ছে না বৌদ্ধ দর্শনের প্রত্যক্ষ কাকে বলে? বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ কাকে বলে? বলছে প্রত্যক্ষম প্রত্যক্ষম কল্পনা পৌরং
নাম যাত্তাদ সংযুক্তম, নাম যাত্তাদ সংযুক্তম। তোমাদের এই সংস্কৃত লাইনটা মনে রাখতে হবে, এমন কোনো বিষয় নেই। বলছে প্রত্যক্ষ হলো সেই জ্ঞান যা কিনা কল্পনা এবং ভ্রম বহির্ভূত। বৌদ্ধ দর্শন মতে প্রত্যক্ষ হলো সেই জ্ঞান যা কল্পনা এবং ভ্রম বহির্ভূত অবিশিষ্ট বিষয়ের জ্ঞান। অবিশিষ্ট বিষয়, বিশিষ্ট কোনো বিষয়কে বিশিষ্ট করে কে? তার বিশেষণ। কোনো বিষয়কে বিশিষ্ট করে কে? তার বিশেষণ। সেগুলো কি হতে পারে? নাম, জাতি, গুণ, ক্রিয়া। নাম, জাতি, গুণ, ক্রিয়া, এই সমস্ত বিষয় কোন বিষয়কে বিশিষ্ট করে। তাহলে এই সমস্ত বিষয় বর্জিত কোন বিষয়ের এই যে নাম যাত্রাদ অসংযুক্ত, মানে নাম জাতি ইত্যাদি অসংযুক্ত, এই সমস্ত বিষয়কে বিশিষ্ট করে কে? এই সমস্ত বিষয়গুলো নাম, জাতি বা গুণ, ক্রিয়া দ্বারা কোন বিষয়কে আমরা বিশিষ্ট করি। তাহলে বিশিষ্ট বিষয় না, অবিশিষ্ট বিষয়ের যে সরাসরি অনুভব, যা কিনা কল্পনা এবং ভ্রান্তি শূন্য, তাকে বলা হবে প্রত্যক্ষ। ঠিক আছে? এই প্রত্যক্ষ মোটামুটি 4 রকমের। আমি এর আগের দিনও বলেছি। 1 নম্বর হচ্ছে ইন্দ্রিয়জনিত বা সেন্সুয়াল নলেজ। এতে কি জ্ঞান হয়? না, বস্তুর জ্ঞান হয়। ইন্দ্রিয়জনিত বস্তুর জ্ঞান হয়। একটা হচ্ছে ইন্দ্রিয়জনিত জ্ঞান, সেন্সুয়াল নলেজ, ইন্দ্রিয়জনিত বস্তুর জ্ঞান। 2 নম্বর হচ্ছে মনোবিদ্যাগত। বলে মনোবিদ্যা মানে এখানে সাইকোলজি না, মনোবিদ্যা মানে হচ্ছে বস্তুর গুণের মানসিক বৃত্তিজনিত জ্ঞান। অর্থাৎ কোনো বিষয়কে যখন আমরা জানবো, যেমন যদি আমার জিহ্বা কোনো বিষয়ে স্বাদ পায়, তাহলে আমি কিন্তু মনে মনে রেকগনাইজ করি এটা তেতো না মিষ্ট। এই হচ্ছে মনোবিদ্যাগত, বস্তুর গুণের পরিচয়জনিত জ্ঞান। 3 নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসংবেদনমূলক জ্ঞান। আত্মসংবেদনমূলক জ্ঞান। ঠিক আছে? মানে আমার নিজস্ব নিজ অনুভব। আর 4 নম্বর হলো কি? যোগাচার, যোগ সাধনার দ্বারা জ্ঞান। এই 4 প্রকার প্রত্যক্ষের কথা বৌদ্ধ দর্শনে স্বীকার করা হয়েছে। এটা আমি আগের দিন বলেছি, আজকে তাও তোমাদেরকে একবার নতুন করে একবার দেখিয়ে দিলাম। বেশ। আর জৈন দর্শনে কি বলা হয়েছিল? জৈন দর্শনে বলা হয়েছিল যে অপরোক্ষ জ্ঞানগুলো হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষ জ্ঞান মানে যা অন্য কিছুর দ্বারা হয়। কিছুর দ্বারা মানে ওদের ক্ষেত্রে 2 রকমের পরোক্ষ জ্ঞান আছে। পরোক্ষ জ্ঞান 2 রকম হয়েছে জৈন দর্শনে। জৈন দর্শনে 2 রকম পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান কি কি? একটা হচ্ছে মতি, আর একটা হচ্ছে শ্রুত। এই নামগুলো তোমাদের জানতে হবে। মতি অর্থাৎ যা ইন্দ্রিয় এবং মনের দ্বারা উৎপন্ন হয়। শ্রুত মানে যা শুনে শুনে হয়, কারোর থেকে জেনে। এইগুলো হচ্ছে পরোক্ষ জ্ঞান। আর অপরোক্ষ জ্ঞানগুলো কি হবে? অপরোক্ষ জ্ঞান হবে প্রত্যক্ষ। কোন দর্শনে বললাম? অপরোক্ষ জ্ঞানকে বলা হবে কি? প্রত্যক্ষ। কোন দর্শনে? জৈন দর্শনে। এবং সেই প্রত্যক্ষ জ্ঞান এখানে মোটামুটি 3 প্রকার। 3 প্রকার প্রত্যক্ষ। এক নম্বর হচ্ছে অবধি। 1 নম্বর হচ্ছে অবধি জ্ঞান। 2 নম্বর হচ্ছে মন 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 বিপর্যয়, আর 3 নম্বর হচ্ছে কেবল জ্ঞান। তাহলে এগুলোই প্রত্যক্ষ। কিরকম? না, ইন্দ্রিয় দ্বারা সীমাবদ্ধ নয়, ইন্দ্রিয়াতীত বিষয়ের সীমাবদ্ধ জ্ঞান। ইন্দ্রিয়াতীত বিষয়ের সীমাবদ্ধ জ্ঞান। বিষয়টা ইন্দ্রিয়াতীত, কিন্তু আমি পুরোটাই জানতে পারিনি। আমার জ্ঞানটা সীমা আছে। তাহলে ইন্দ্রিয়াতীত বিষয়ের সীমাবদ্ধ জ্ঞানকে বলা হয় অবধি। আর ঈর্ষা, দেশ, ঘৃণা মুক্ত হয়ে অতীত এবং ভবিষ্যতের জ্ঞান। ঈর্ষা, দেশ, ঘৃণা মুক্ত হয়ে অতীত এবং ভবিষ্যতের জ্ঞান। অতীত এবং ভবিষ্যতের যে জ্ঞান, তাকে বলা হয় মন বিপর্যয়। আর সম্পূর্ণ অসীমের জ্ঞান, সম্পূর্ণ
অসীমের জ্ঞান, অর্থাৎ ইন্দ্রিয়তীত জগতের জ্ঞানকে বলা হয় কেবল জ্ঞান। এটা জৈন দর্শনে। তোমাদের এত ডিটেলসে লাগবে না, হয়তো তোমাদের লাগতে পারে কটা প্রত্যক্ষ কি কি, ঠিক আছে, কোনগুলো পরোক্ষ কোনগুলো প্রত্যক্ষ, বেশ। আর এরপরে আমরা আসবো এরপরে আমরা আসবো এরপরে আমরা আসবো ন্যায় দর্শন। এ তো বলে দিয়েছিলাম, এটা কিন্তু সবটাই পুরনো পড়া হচ্ছে। ন্যায় দর্শনে কি বলেছিলাম না, ওদের ডেফিনেশনও ছিল ইন্দ্রিয়, ইন্দ্রিয়ার্থ, সন্নিকর্ষত, পণ্যং, জ্ঞানম, প্রত্যক্ষম। এখানে আমি বলেছিলাম যে ন্যায় দর্শনের প্রণেতা মহর্ষি গৌতম, তিনি যে প্রত্যক্ষের লক্ষণটা দিয়েছেন তাতে কিন্তু উনি বলেছিলেন ইন্দ্রিয়ার্থ, সন্নিকর্ষত, পণ্যম, জ্ঞানম, অব্যপদেশম, অব্যবিচারী, ব্যবসাত্মকম, প্রত্যক্ষম। সেটা সংক্ষিপ্ত করে ইন্দ্রিয়ার্থ, সন্নিকর্ষত, পণ্যম, জ্ঞানম, প্রত্যক্ষম, মানে ইন্দ্রিয়, তার সঙ্গে অর্থ। ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মন। ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে হচ্ছে বহিরিন্দ্রিয়, আর অন্তরিন্দ্রিয় মানে মন। অর্থ মানে হচ্ছে বিষয়, বিষয় অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে যার সম্বন্ধ হয়। সন্নিকর্ষকতার অর্থ হচ্ছে সম্বন্ধ। তোমরা একটা জায়গায় ভুল করো বারবার, সম্বন্ধ মানে কিন্তু সংযোগ না। সম্বন্ধকে এখানে এখানে প্রত্যক্ষের বেলায় এটা সংযোগও হতে পারে। সংযোগ আরো ডিটেলসে পড়াবো আমি একটা দুটো ক্লাস পরে। সেটা হচ্ছে সম্বন্ধ মানে এখানে সংযোগও হতে পারে, সমবায়ও হতে পারে, সংযুক্ত সমবায় হতে পারে, সংযুক্ত সমবেত সময় হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রেখো, এত ডিটেলস না জেনে সন্নিকর্ষ কথায় মনে হচ্ছে সম্বন্ধ, সংযোগ না, কখনোই সংযোগ না, ঠিক আছে। সেই সম্বন্ধের মধ্যে একটা হতে পারে সংযোগ। উৎপন্ন মানে যা উৎপন্ন হয়, জ্ঞানম মানে যে জ্ঞান, তাকে বলে প্রত্যক্ষ। এইবার এক্ষেত্রে আমি বলে দিচ্ছিলাম এর আগের দিন, প্রাচীন ন্যায়, প্রাচীনে কোনটা বলেছিলাম না, ন্যায় দর্শনের প্রণেতা মহর্ষি গৌতম থেকে গঙ্গেশ উপাধ্যায়ের আগে পর্যন্ত পোর্শনটাকে বলে প্রাচীন ন্যায়। তারা মনে করে ইন্দ্রিয় ও বিষয় সম্বন্ধ, ইন্দ্রিয় ও বিষয় সম্বন্ধ, ইন্দ্রিয় ও বিষয় সম্বন্ধ, এটাকেই বলা হচ্ছে, এটাই বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। আর নব্য মতে বলা হচ্ছে ইন্দ্রিয় হলো প্রত্যক্ষ প্রমাণ। তাহলে এবং যা ন্যায় দর্শন বলেছে, বৈশিষ্ট্য দর্শন একই কথা বলেছে, তাহলে রিপিট করলাম না। এরপরে আমরা চলে যাব সাংখ্য। এর মানে এটা কিন্তু সব পুরনো অংশটাই হচ্ছে, পুরনো অংশটাই হচ্ছে। সাংখ্য দর্শন কি বলেছিল? সাংখ্য দর্শন বলেছিল, সাংখ্য দর্শন মতে প্রত্যক্ষ হচ্ছে কি, প্রতি বিষয়াধ্যবসায়, প্রতি বিষয়াধ্যবসায় সায় দৃষ্টম। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে লাইনগুলো লেখা হচ্ছে বলে শক্ত শক্ত লাইন বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে কোনো লাইন মুখস্থ করতে হবে না। অন্তত এরকম একটা লাইন যে কানে শুনেছিলে সেটুকু যেন তোমাদের মধ্যে থাকে। অর্থাৎ এর মানেটা হচ্ছে বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সম্বন্ধ হবে, সেই সম্বন্ধ জনিত অনুভব কিন্তু আমাদের চিত্তে এসে অবস্থান করে। অর্থাৎ আমরা যখন কোনো বিষয়কে জানি, সেই বিষয়টা কিন্তু আমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলে। সাংখ্য দর্শনের পরিভাষায় ওটাকে বলা হচ্ছে চিত্তবৃত্তি। তাহলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ জনিত আমাদের চিত্তে যে সেই বিষয়জনিত অনুভব হয়, তাকেই বলা হয় প্রত্যক্ষ। সাংখ্য দর্শনের যা বক্তব্য, যোগ দর্শনের তাই বক্তব্য, এবং প্রত্যক্ষটাই এদের সাংখ্য দর্শনে মানে লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। আবার লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা সবিকল্প নির্বিকল্প কথাও পাবো। মীমাংসা এবং এরপর একটা মীমাংসা এবং বেদান্ত, ন্যায় বৈশিক দর্শনে প্রত্যক্ষ সম্বন্ধে যা বক্তব্য মোরললেস মীমাংসা এবং বেদান্ত তাই মেনেছে। অর্থাৎ আমরা পূর্বতন ক্লাসে প্রত্যক্ষ আর অনুমান এই দুটো প্রমাণ পড়েছিলাম, তার মধ্যে আমরা প্রত্যক্ষ প্রমাণটা এখন একবার রিভাইজ করে নিলাম। এখন আবার পড়বো আমরা, কিন্তু এর আগের দিন অনুমানটাও পড়েছি, অনুমানটা পড়ে নেব। তাহলে আমাদের যে দর্শনগুলো আছে তাতে আমরা যে লিস্টটা দিয়েছিলাম, তাতে দেখো তোমরা দেখবে চারবাক ছাড়া আর প্রতিটি ভারতীয় দর্শন অনুমানকে প্রমাণরূপে স্বীকার করে। চারবাক দর্শন অনুমানকে প্রমাণরূপে মানে না, কারণ চারবাক দর্শনের বক্তব্য হচ্ছে অনুমান যথাযথ প্রমাণ নয়। ওদের ক্ষেত্রে প্রমাণ হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি, সরাসরি সম্বন্ধ হতে হবে, এবং সেই সম্বন্ধটা মানে সংশয় এবং বিপর্যয় শূন্য হতে হবে, ঠিক আছে। বৌদ্ধ দর্শন, বৌদ্ধ দর্শনের তাহলে অনুমান সম্বন্ধে কি বক্তব্য, বৌদ্ধ দর্শনের কি বক্তব্য,
না বৌদ্ধ দর্শন মনে করে অনুমান বলতে বোঝায় যে হেতুর সঙ্গে সাধ্যের সম্বন্ধজনিত হেতু ও সাধ্যের সম্বন্ধজনিত সাধ্যের জ্ঞান। অর্থাৎ ব্যাপারটা কিরকম হলো? ব্যাপারটা হলো হচ্ছে হেতু কাকে বলে? যার দ্বারা জ্ঞান উৎপন্ন হয়। সাধ্য কাকে বলে? যে বিষয়টা আমাদের কাছে অজানা থাকে। তাহলে এমন যদি কোথাও পাই, যেমন ধর একটা উদাহরণ, সহজ বাংলা উদাহরণ, পর্বত বন্যিমান ধুমাত, এটা একটা সহজ উদাহরণ। পর্বত বন্যিমান ধুমাত মানেটা কি? পর্বতে বন্যি আছে, এবারে কেন না ধুম আছে। এখানে বলা হচ্ছে যে কোথায় বন্যি আছে, কোথায়? বলছে পর্বতে। বেশ, কি আছে? বলছে বন্যি আছে। কেন আছে? কেন না ওখানে কেন বলছো না ধুম আছে। এই ধুমটাকে বলা হচ্ছে, ধুম দেখে অনুমান করলাম, তাহলে ধুমটাকে বলা হচ্ছে হেতু। তাহলে যেখানে হেতুর সঙ্গে সাধ্যের সম্বন্ধের উপর ডিপেন্ড করে সাধ্যের জ্ঞান হয়। অর্থাৎ আমরা কিন্তু বাস্তব জীবনে দেখো, দূর থেকে ধুমের জ্ঞানের উপর ডিপেন্ড করে আমরা গেস করি যে ওখানে বন্যি আছে। এই ওখানে বন্যি দেখতে পাই না, যদি বন্যি দেখতে পেতাম তাহলে ওটা প্রত্যক্ষ জ্ঞান হতো। সুতরাং এটাই হচ্ছে বৌদ্ধ মত। এবং বৌদ্ধ দর্শনে অনুমান দু প্রকার, স্বার্থানুমান এবং পরার্থানুমান। এবার হচ্ছে জৈন দর্শন। আমি একটু আগে কি বলেছিলাম না জৈন দর্শনে অপরোক্ষ জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ। অপরোক্ষ জ্ঞান, অপরোক্ষ মানে পরোক্ষ নয়। আর পরোক্ষ কোনগুলো সেটাও বলেছিলাম। ওদের জৈন দর্শনে দুটো পরোক্ষ জ্ঞান, মতি এবং শ্রুত। মতি মানে মন এবং ইন্দ্রিয় জনিত যে জ্ঞান হয়, আর শ্রুত মানে শুনে শুনে যে জ্ঞান হয়। তাহলে এই দুই প্রকার জ্ঞানকে, অপরোক্ষ জ্ঞানকে বলা হয় অনুমান। বেশ, এবার হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনে কি বলা হচ্ছে? ন্যায় দর্শনে বলা হচ্ছে যে অনুমিতি করণম অনুমানম আর পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি। এই দুটো লাইন, আরে বাবা লাইন মুখস্থ করতে হবে না, লাইনটা শুনে রাখো, পরবর্তীকালে কাজে লাগবে। এর মানেটা কি? অনুমিতির করণকে অনুমান বলে। আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম বা দ্বিতীয় ক্লাসটাতে, করণ মানে কি? এই করণ কথাটার মানে কি? করণ কথাটার মানে হচ্ছে অসাধারণ কারণ। অসাধারণ কারণ বলে, অসাধারণ কারণ মানে কি? না অসাধারণ কারণ মানে কি? না যে কারণটা না হলে হয়ই না, অসাধারণ কারণ। তাহলে অনুমান কাকে বলে? না অনুমিতির অসাধারণ কারণকে অনুমান বলে। সে অসাধারণ কারণটা কে? পরের লাইনে বলছে পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি। পরামর্শজনিত জ্ঞানকে অনুমিতি বলে। তাহলে আমি কি শুনলাম? পরামর্শজনিত জ্ঞানকে অনুমিতি বলে, আর অনুমিতি তাহলে অসাধারণ কারণকে পরামর্শ, তাহলে অনুমান প্রমাণকে পরামর্শ। তাহলে ন্যায় দর্শনে এখানে আরেকটু মাথায় রাখবো যে প্রাচীন ন্যায় মতে বা প্রাচীন ন্যায় দর্শনে এর আগের দিন এটা বলেছিলাম, আমি পড়িয়েছি। প্রাচীন ন্যায় মতে পরামর্শ হচ্ছে অনুমান প্রমাণ। আর নব্য ন্যায় মতে ব্যাপ্তি হলো অনুমান প্রমাণ। আগের দিন পড়িয়েছি, আবার একটু রিপিট করে দিলাম। এখনো কিন্তু নতুন জায়গায় আসিনি। সাংখ্যযোগ তোমাদের পড়েছিলাম। কি বলেছিলাম? তৎলিঙ্গ লিঙ্গি পূর্বকম জ্ঞানম। ব্যাপারটা একই। সাংখ্য দর্শন বলছে ব্যাপ্য এবং ব্যাপকের জ্ঞানের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে ব্যাপ্য আর একটা হচ্ছে ব্যাপক। ব্যাপ্য মানে যার থেকে পাওয়া যায়। যেমন ধরো বন্যি থেকে ধূম পাওয়া যায়, তাহলে বন্যি হচ্ছে ব্যাপ্য। আর যার থেকে পাওয়া যায় বন্যি, সে হচ্ছে ব্যাপক। তাহলে ব্যাপক ধরো এখানে বন্যি, আর ব্যাপ্য ধরো হেতু। তাহলে ব্যাপ্য ব্যাপকের সম্বন্ধ মানে হেতু ও সাধ্যের সম্বন্ধ। এই সম্বন্ধের ফলে ওই একই রকমের কথা। তারপরে যদি আমার হেতুর জ্ঞান হয়, অর্থাৎ ব্যাপ্যের জ্ঞান হয়, তাহলে ওটা যার থেকে পাওয়া যায় যে কিনা ব্যাপক, ওটা যার থেকে পাওয়া যায় অর্থাৎ যে কিনা ব্যাপক। তাহলে আমরা যদি হেতুর জ্ঞান হয়, ধূমের জ্ঞান হয়, তাহলে যার থেকে ধূম অর্থাৎ বন্যি, তার জ্ঞান হবে। এটাকেই ওদের ভাষায় লিঙ্গি পূর্বকম জ্ঞানম। অর্থাৎ লিঙ্গকে আবার ভারতীয় দর্শনে
লিঙ্গকে আবার ভারতীয় দর্শনে আর আরেকটা নাম হচ্ছে, লিঙ্গের আরেকটা নাম হচ্ছে, এই হেতুর আরেকটা নাম হচ্ছে লিঙ্গ। তাহলে লিঙ্গ, আর যার এটা দেখে যার জ্ঞান হয় সাধ্য তাকে বলা হয় লিঙ্গি। তাহলে লিঙ্গ লিঙ্গি পূর্বক জ্ঞানম, অর্থাৎ আমার অতীতে লিঙ্গ মানে হেতু মানে ধূম, ধরে নাও এটা ধূম, আর লিঙ্গি অর্থাৎ এখানে বন্যী বা ব্যাপক, এই দুয়ের সম্বন্ধ, এই দুয়ের সম্বন্ধ অতীতে আমার জ্ঞাত ছিল। এখন আমি লিঙ্গ হেতু বা ধূমের প্রত্যক্ষ করলাম। তাহলে আমি কিন্তু বন্যী এখানে প্রত্যক্ষ করছি না, কিন্তু এই যে দুয়ের সম্বন্ধের জ্ঞান আমার ছিল অতীতে, তার জন্য আমি এই হেতু দেখে সাধ্য বা ধূম দেখে বন্যী বা লিঙ্গ দেখে লিঙ্গির জ্ঞান অনুভব করলাম। হলো, এই হলো আমাদের সাংখ্য দর্শন আর অনুমান সম্বন্ধে মীমাংসা এবং বেদান্ত দর্শনে যা বক্তব্য, ন্যায় দর্শনের মোরলেস তাই বক্তব্য। এতক্ষণ যা বললাম পুরোটা কিন্তু আমি আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম। এইবারে আমি আজকের নতুন জায়গায় যাই। নতুন জায়গায় দেখো, তাহলে দুটো প্রমাণ আমার পড়ানো হয়ে গেছে, প্রত্যক্ষ আর অনুমান। আজকে আমি 3 নম্বরটা পড়াবো, উপমান বা কম্পারিজন। উপমান কাকে বলে? মানে একদম সহজ বাংলায় সাদৃশ্যের ভিত্তিতে, মানে উমুকে না উমুকের মতো দেখতে, উমুক জিনিসটা ওখানে গিয়ে দেখবি এরকম দেখতে একটা বিল্ডিং আছে, এরকম দেখতে উমুক আছে, তাহলে ওই যে উমুকের মতো মানে সাদৃশ্য, সাদৃশ্যের ভিত্তিতে যখন কোনো বিষয়ের জ্ঞান উৎপন্ন হয় তাকে এক কথায় বলে উপমান। তাহলে আমরা এখানে কি বলা হচ্ছে দেখো, ন্যায় দর্শন বলছে সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি তৎকরণম তৎকারণম সাদৃশ্য জ্ঞানম উপমিতিকরণম উপমানম। কিরকম দেখো, আবার ব্যাক করে যাই, বলছে 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 এই দেখো লাইনটা, সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি। সংজ্ঞা আর সঙ্গী, যা জানা আছে, যা জানা আছে তাকে বলা হচ্ছে সংজ্ঞা, আর সঙ্গী মানে অজ্ঞাত বিষয়, যা জানা নেই। এবার এদের সম্বন্ধ জড়িত জ্ঞানকে বলা, এদের এই যে সম্বন্ধ জ্ঞানম উপমিতি, এই সম্বন্ধের উপর বেশ করে যে জ্ঞান উৎপন্ন হয়, সহজ করে কি হবে না, আসলে এই দুয়ের সম্বন্ধ থেকে জ্ঞানটা এই জন্য উৎপন্ন হয়, এর পশ্চাতে যেটা রোল প্লে করে সেটা হচ্ছে সাদৃশ্য জ্ঞান বা সাদৃশ্য বোধ। একটা উদাহরণ নিলে এবং সেই জ্ঞানটাকে বলা উপমান উপমিতি, আর তার যে করণ মানে অসাধারণ কারণ তাকে বলা উপমান। আসলে একটা এক্সাম্পল নিলে ক্লিয়ার হয়ে যায়। ধরো আমরা যারা এই সমতল ভূমিতে বাস করি, তার যাদের ক্ষেত্রে সবার নর্থ বেঙ্গল যাওয়ার সৌভাগ্য হয়নি, তারা কিন্তু ছবিতে ছাড়া সরাসরি কেউ বাইসন বা নীলগাই দেখেনি, বা ধরো ছোটবেলায়। এবার তাকে, সে যখন নর্থ বেঙ্গল বেড়াতে যাবে, সে কারো কাছ থেকে শুনলো যে কিনা অলরেডি নীলগাই বা বাইসন দেখেছে, যে ওখানে নর্থ বেঙ্গলের ডুয়ার্সে গিয়ে তুমি দেখবে গরুর মতো দেখতে একটা প্রাণী আছে, কিন্তু সেটা গরু নয়। এবং অর্থাৎ লাইনটা বললো এরকম, যে কি লাইনটা বললো, গো সদৃশ গবয়, গবয় কি নীলগাই। কি করে চিনবো না, দেখবি গো সদৃশ মানে গরুর মতো দেখতে, গরুর মতো, বলে মতো কেন না পুরোটা গরু না, কেন পুরোটা গরু না, না ওই বাইসনের কিন্তু গরুর যে গলকম্বল আছে, বাইসন বা নীলগাইয়ের কিন্তু গলকম্বল নেই, তাহলে এটা হুবহু এক নয়, কিন্তু গরুর মতো। এই মতটাকে বলা হচ্ছে সাদৃশ্য। তাহলে তার কিন্তু সংজ্ঞা, তার কিন্তু নন অবজেক্ট, তার কিন্তু আননোন বিষয় কি ছিল, বাইসন বা নীলগাই। নন বিষয় কি ছিল, গরু। তাই গরুটাকে বলা হচ্ছে সঙ্গী। তাই তাই কি বলা হচ্ছে, সিমিলারি না, তাই জানা বিষয় ছিল গরু, আর অজানা বিষয় কোনটা ছিল, নীলগাই। তাহলে জানা বিষয়ের কে বলা হচ্ছে সংজ্ঞার জ্ঞান, অর্থাৎ গরুর জ্ঞান। তার প্রেক্ষিতে অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান হলো যার সঙ্গী, অর্থাৎ বাইসন বা নীলগাইয়ের জ্ঞান। কেন জ্ঞানটা উৎপন্ন হলো,
না, জ্ঞানটা উৎপন্ন হলো এই জন্য যে সে যা শুনে গিয়েছিল একটা কথা, এটাকে বলা হয় অতিদেশ বাক্য। কি কথা? না, গো সদিশ গবয়। যে তুমি গিয়ে কিন্তু নর্থ বেঙ্গলের ডুয়ার্সে গরুর মতো একটা প্রাণী দেখবে, মতো, গরু না, সেটাই হবে গবয় বা নীলগাই। এই সাদৃশ্য বাক্য শুনেছিল বলেই এবং সেখানে গিয়ে একটি প্রাণী দেখে তার এই সাদৃশ্য বোধ জন্মালো বলেই সে ওই প্রাণীটাকে কিন্তু গবয় বা নীলগাই বলে চিহ্নিত করলো। এখানে দুটো ক্যাটাগরি কাজ করেছে। এক হচ্ছে তার জানা বিষয়, আর একটা হচ্ছে অজানা বিষয়। জানা বিষয়কে বলা হচ্ছে সংজ্ঞা, যা তার জানা ছিল, সেটা হচ্ছে গরু। আর অজানা বিষয় হচ্ছে সঙ্গী বা বাইসন বা নীলগাই, যেটা তার জানা ছিল না। ঠিক আছে, বেশ। এই হলো আমাদের এই উপমান প্রমাণ। এবার দেখো, বেদান্ত দর্শন ও মীমাংসা দর্শনে কিন্তু উপমান প্রমাণ মেনেছে। তফাৎ কি? খুব এক না, কিন্তু বিষয়টা হচ্ছে ব্যাপারটা এরকম হয় যে ন্যায় দর্শন বলছে সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে আমরা যখন কোনো জানা বিষয়ের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য কোনো অজানা বিষয়কে সাদৃশ্যের ভিত্তিতে জ্ঞান লাভ করব, তাকে জ্ঞানটাকে বলা হচ্ছে উপমিতি। যে পদ্ধতি বা প্রমাণের দ্বারা জ্ঞানটা পাবো তাকে বলা হচ্ছে অনুমান। এটা ক্লিয়ার তো? এইবার দেখো মীমাংসা বেদান্ত দর্শনও কিন্তু উপমান প্রমাণ মানে, তারা কিন্তু তা বলেনি। বলে কি বলছে? বলে দুটো শুধু এক্সপ্রেশনে পার্থক্য। কি পার্থক্য? মীমাংসা বেদান্ত দর্শন বলছে হুবহু সবটা ঠিক আছে, তুমি আসলে ডুয়ার্সে গিয়ে ওই প্রাণীটা দেখলে মনে হবে এই প্রাণীটা গরুর সদৃশ। পার্থক্য কি? ন্যায় বৈশিক দর্শন বলছে তুমি ডুয়ার্সে গিয়ে গরুকে জানার পরে ডুয়ার্সে গিয়ে এরকম একটা প্রাণী দেখবে, যাকে দেখবে তুমি দেখবে ওটা নীলগাই। কেন? সেটা এই গরুর সদৃশ। আর মীমাংসক দর্শন বলছে যে না, আসলে ওখানে গিয়ে তুমি যখন কোনো একটি এরকম প্রাণী দেখবে তখন তোমার মনে বোধ হবে এই প্রাণীটা গরুর সদৃশ। এই দুটো এক্সপ্রেশনের পার্থক্য। বেদান্ত দর্শন বলছে ওখানে গিয়ে দেখে তোমার মনে হবে এই প্রাণীটা গরুর সদৃশ, আর ন্যায় বৈশিক দর্শন বলছে ওখানে গিয়ে ওই প্রাণী দেখে মনে হবে যে এই গরুর সাদৃশ্য বহনকারী প্রাণীটাই হচ্ছে বাইসন বা নীলগাই। মানে ঠিক আছে, এই হলো দুটো বিষয়ের মধ্যে পার্থক্য। কারণ মোরলেস জ্ঞানটা এক। একজন বলছে সাদৃশ্য বোধ থেকে জ্ঞান হবে, আরেকজন বলছে নতুন প্রাণীটা দেখে তোমার পূর্বতন জানা প্রাণীটার সঙ্গে সাদৃশ্যের কথা মনে করবে, স্মরণ হবে। এই হচ্ছে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য। বেশ, এরপরে যেটা হবে শব্দ। তাহলে আমরা বাস্তব জীবনে যে জ্ঞান লাভ করি, সব জ্ঞান যে আমরা প্রত্যক্ষ করে লাভ করি এমন কথা নয়। তাহলে অনেক সময় আমরা অনুমান করে জ্ঞান লাভ করি, অনেক সময় আমরা বই পড়ে জ্ঞান লাভ করি, অনেক সময় আমরা সিমিলারিটি দেখে জ্ঞান লাভ করি, সুতরাং সুতরাং আমরা আমাদের জ্ঞান লাভের কিন্তু একাধিক রাস্তা আছে। তাহলে একাধিক রাস্তাগুলোকে এক একটাকে কি বলা হবে? প্রমাণ। বোর্ডটা একটু প্রবলেম হচ্ছে, আমি দেখছি। লোক নেই মানে
দেখো, পরেরটা হলো শব্দ। বোর্ডটা একটু ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য একটুখানি মাঝে তোমাদের ডিস্টার্ব হলো। পরেরটা হলো শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ মানে পড়ে শুনে যে সমস্ত জ্ঞান লাভ করি তাকে বলে শব্দ প্রমাণ। এখানে জৈন দর্শন বলছে শব্দ প্রমাণ মানে আপ্ত পুরুষের উক্তি। আপ্ত মানে যে জ্ঞানী, যাকে ডিপেন্ড করা যায়, যার কথায় ভরসা করা যায়, আপ্তপুরুষের উক্তিজনিত যে জ্ঞান তাকে বলা হয় শব্দ প্রমাণ। এটা হচ্ছে জৈন দর্শন। সাংখ্য দর্শন বলছে আপ্তশ্রুতি, আপ্ত আপ্ত বাক্য হলো শব্দ প্রমাণ। ওই যে আপ্ত বাক্য ইজ ওয়ার্ড এভিডেন্স, আপ্ত বাক্য হচ্ছে শব্দ প্রমাণ। আপ্ত মানে প্রামাণিক, যথার্থ পুরুষের কথা। এটাকে আরো ডিটেলসে আমরা পরেটা দেওয়া বলছে। এদেরও কিন্তু একই কথা। আপ্তবাক্যং শব্দ, বাক্যং পদ সমূহ, আপ্তস্তু যথার্থ বক্তা। বলছে শব্দ প্রমাণ কাকে বলে না, আপ্তবাক্যকে শব্দ বলে। বলে আপ্ত কাকে বলে, আসছে ওই আলোচনায়। বাক্য কি দিয়ে তৈরি হয়, বাক্যং পদ সমূহ, পদ সমূহ দিয়ে বাক্য তৈরি হয়। আপ্তস্তু যথার্থ বক্তা, যে ব্যক্তি আপ্ত তিনি যথার্থ বক্তা। এখানে প্রশ্ন হতে পারে তোমাদের, তাহলে আপ্ত কাকে বলে? বলছে ভ্রম, প্রমাদ, করণপটব, বিপ্রলিপ্সা, এই চারটে দোষ থেকে, এই যে ইলুশন মানে ভ্রম, প্রমাদ, করণপটব, বিপ্রলিপ্সা, এই চারটে দোষ থেকে, এই চারটে দোষ থেকে যিনি মুক্ত, এই চারটে দোষ থেকে যিনি মুক্ত, সেই ব্যক্তিকে বলা হয় আপ্ত বাক্য। এক নম্বর হচ্ছে ভ্রম। ভ্রম মানে যার নিজের ভুল জ্ঞান নেই। 2 নম্বর হচ্ছে প্রমাদ। প্রমাদ হচ্ছে যে বিষয় শূন্য বিষয়ের জ্ঞান, মানে দড়িকে সাপ বলে মনে করাটা হচ্ছে ভ্রম। আবার যেখানে কিছুই নেই, মরুভূমিতে মরীচিকা দর্শন হচ্ছে প্রমাদ। আচ্ছা, এবার হচ্ছে করণপটব হচ্ছে ইন্দ্রিয়গত ত্রুটি। অর্থাৎ যে ব্যক্তির ইন্দ্রিয়গত ত্রুটি নেই, তাহলে যে ব্যক্তির নিজের জ্ঞানে ভ্রম বা প্রমাদের বিষয় নেই, ইন্দ্রিয়গত ত্রুটি নেই, সর্বোপরি বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে হচ্ছে অন্যকে প্রতারণা করার ইচ্ছা। এই 4 প্রকার যিনি দোষ মুক্ত, এই 4 প্রকার দোষ মুক্ত ব্যক্তির যে উক্তি, সেই আমরা কাকে মনে করি? মা, বাবা, টিচার, বা কোনো প্রামাণিক গ্রন্থ, বা কোনো গুরুজন, সবই আমাদের কাছে যার কথাকে আমরা মনে করি যে হ্যাঁ ঠিকই। আমাদের কাছে লোকাচারে সেগুলোই বাক্য। আর শাস্ত্রের কাছে বেশিরভাগ শাস্ত্র বলছে বেদ বিহিত মুনি ঋষিদের কথা। আমরা পরেরটা দেশে দেখবো, বেদ হচ্ছে অপৌরেশেয়, বেদই হচ্ছে আপ্ত মানে শব্দ প্রমাণের চূড়ান্ত এভিডেন্স, মীমাংসা এবং বেদান্ত দর্শন বলছে। ঠিক আছে, সুতরাং আমরা একেবারে সাধারণ ভাবে শব্দ প্রমাণজনিত কোনো শব্দ পড়ে, কোনো শব্দ শুনে আমাদের যে বোধ উৎপন্ন হয় তাকে বলে শব্দবোধ। যে প্রমাণের দ্বারা তা উৎপন্ন হয় সেটা হচ্ছে শব্দ প্রমাণ। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এরকম বলি কিন্তু যে এই কথাটা কোন গ্রন্থে বলেছে, এই কথাটা কে বলেছে। মীমাংসা বেদান্ত বলবে বেদে আছে, ন্যায় দর্শন বলবে যে ভ্রম, প্রমাদ, করণপটব এবং বিপ্রলিপ্সা, এই 4 প্রকার দোষ থেকে যিনি মুক্ত, সে যদি কিছু বলে, একদম ছোটবেলা আমরা কি মনে করতাম, মা বলেছে, বাবা বলেছে, তারাই কিন্তু, বা মাস্টারমশাই বলেছে, তারাই কিন্তু আমাদের কাছে তখন আপ্ত ব্যক্তি নামে পরিচিত হতো। ঠিক আছে, এই হলো শব্দ প্রমাণ। নেক্সট আমরা যাব পরের যে প্রমাণ, সেটা হচ্ছে অর্থাপত্তি। এখানে দুটো কথা আছে। অর্থাপত্তি কথাটাকে ভাঙলে হয় অর্থ এবং পত্তি। অর্থ মানে তো আমরা লোকাচারে বুঝি টাকা, আবার শাস্ত্রে আমরা বুঝি, ফিলোসফিতেও এখানে আমরা প্রত্যক্ষ লক্ষণ পড়ার সময় অর্থ মানে বুঝি বিষয়। বিষয় এক্ষেত্রে কিন্তু অর্থ মানে হচ্ছে মানে বিষয় বা বস্তু, আর পত্তি মানে কথা হচ্ছে, পত্তি কথার মানে এখানে ইমাজিনেশন বা কল্পনা। অর্থাৎ এমন হয় যে বাড়িতে যখন কেউ নেই তখন মনে হচ্ছে জানলা দিয়ে কেউ পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, বা বা কোনো অশরীরী কোনো ছায়া বোধহয় হাঁটছে। এটা কি আদৌ অশরীরের ছায়া কেউ হাঁটছে? আসলে কি মনে মনে আমরা কল্পনা করি। তাহলে আমরা যখন আমাদের কল্পনার জগতে, কল্পনার দ্বারা কোনো বিষয় অনুভব করি এবং সেই অনুভবজনিত বোধ উৎপন্ন হয়, তখন সেই জ্ঞানটাকে বলা হয় কি, অর্থাপত্তি। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। কিরকম? ধরে নাও এটা দুটো টাইপের হবে, একটা হচ্ছে দৃষ্টার্থাপত্তি, আর একটা হলো শ্রুতার্থাপত্তি। দৃষ্টার্থাপত্তি মানে
আমি প্রত্যক্ষ করে কোনো কিছু ইমাজিন করছি। কারণ আমি আগেই বলেছি ইমাজিনেশন, পত্তি মানে ইমাজিনেশন বা কল্পনা। আমি কোনো কিছু প্রত্যক্ষ করে কোনো বিষয় ইমাজিন করছি। কিরকম না, এখানে একটা এক্সাম্পল আছে। ধরো যাক কোনো একজন আমি জানি যে কোনো একজন ব্যক্তি মারা যায়নি, আবার আমি সেই ব্যক্তিকে তার বাড়িতে দেখছি না, তাহলে আমি এখান থেকে সহজেই কল্পনা করব তাহলে সেই ব্যক্তি নিশ্চয়ই বাড়ির বাইরে কোনো কাজে গেছে। এই যে সেই ব্যক্তি তাহলে এখন বাড়ির বাইরে, কল্পনা করে নিলাম। এটাই হচ্ছে কল্পনাজনিত জ্ঞান। কিরকম কল্পনাজনিত জ্ঞান? কিভাবে ঠিক করলাম? চোখে দেখে। এই জন্য এটাকে বলা হয় দৃষ্টার্থাপত্তি। আবার এমন হয় অনেক সময় আমরা শুনে কোনো কিছু কল্পনা করে নিই। আমরা যখন কোনো সিনেমা বা অন্য কিছু দেখি তখন নানা মিউজিকের টোন আমরা শুনতে পাই, কিন্তু আমরা এই কখনো দেখি না সেই মিউজিকটা কে এই টোনটা দিচ্ছেন, তাকে কিন্তু দেখতে পাই না। তাহলে নিশ্চয়ই এই মিউজিকের আড়ালে কোনো না কোনো ব্যক্তি আছে যে এই টোনটা দিচ্ছে। তার মানে এটা হচ্ছে কি হচ্ছে, শ্রবণজনিত অনুভব। তাই এটাকে বলা হয় শ্রুতার্থাপত্তি। তাহলে অর্থাপত্তি মীমাংসা এবং বেদান্ত দর্শনে প্রমাণ রূপে গ্রহণ করা হয়। তার দুটো স্টেপ বলে দিলাম, একটা দৃষ্টার্থাপত্তি আর শ্রুতার্থাপত্তি। এমন ধরো তোমাদের তো এই পোর্শনটা সবই এমসিকিউ, আমি বিশেষত পাঠগুলো বলে দিচ্ছি। একটা কথা বলে দিই, যে সংস্কৃত লাইনগুলো বললাম বা বোর্ডে লিখলাম, এগুলো মুখস্থ করার আমার মনে হয় না খুব আবশ্যকতা আছে, কিন্তু শোনার আবশ্যকতা আছে, যাতে করে পরবর্তী স্টাডিতে মনে হয় এরকম কথা তোমরা শুনেছো, তার মানেটা জানার দরকার আছে। যে ভাগগুলো আমি বললাম সে ভাগগুলো অবশ্যই জানার দরকার আছে। যেমন ঠিক আছে, যেমন এখানে ওই অর্থাপত্তির দুটো স্টেপ, কোন কোন দর্শন মানে মীমাংসা বেদান্ত। নেক্সট হচ্ছে অনুপলব্ধি। অনুপলব্ধি আমরা সাধারণত অপোজিট ওয়ার্ড ইত্যাদি ফ্রেমিং এর সময় নন বা আন বা অ অ্যাড করি। অনুপলব্ধি কথার অর্থ কি? উপলব্ধি হচ্ছে না। এখন মুশকিল হচ্ছে, আমার সামনে, আমার টেবিলের সামনে আমি যখন ক্লাসটা নিচ্ছি, দুজন বিদগ্ধ শিক্ষক শিক্ষিকা কিন্তু ওনারা দর্শক আসনে বসে আছেন, আর দূরের অডিয়েন্স হিসেবে তোমরা বসে আছো। তার এখন যদি আমি মনে করি যে ওখানে 3 নম্বর চেয়ারটা নেই, আমার এই বোধ নাও হতে পারে, বাস্তবে নেই। তাই অনুপলব্ধি কি? উপলব্ধি না হওয়া। কখন সেটা হবে? মীমাংসক বলছে এমন হতে পারে যে আপনি দুটো চেয়ার বা 3টে চেয়ার আছে তাই দেখছেন, আর একটা চেয়ার যে নেই এটা আমার মাথাতেই আসেনি, হতেই পারে। মীমাংসকদের বক্তব্য হচ্ছে যে কোনো বিষয়ের অ্যাবসেন্স বা অভাবের জ্ঞানের ক্ষেত্রে আমাদের মনের মধ্যে এটা প্লে হওয়া চাই, বিষয়টি যদি থাকতো তাহলে আমি প্রত্যক্ষ করতে পারতাম, বিষয়টি যেহেতু প্রত্যক্ষ করতে পারছি না, অর্থাৎ বিষয়টি যেহেতু উপলব্ধি হচ্ছে না, তাহলে বিষয়টির অনুপলব্ধি হচ্ছে। বিষয়টি যেহেতু উপলব্ধি হচ্ছে না, তাহলে বিষয়টার অনুপলব্ধি হচ্ছে। এটাই হচ্ছে ভাট্টমীমাংসক মতে এবং বেদান্ত মতে অনুপলব্ধি হচ্ছে আরেক প্রকার প্রমাণ। তাহলে 6টি প্রমাণ পড়ালাম, ডেফিনেশন গুলো পড়ালাম, কোন দর্শন কোন প্রমাণ স্বীকার করে পড়ালাম। এবারে আমরা কাজের জায়গায় যদি একটু সামারি করি, তাহলে আমি কিন্তু একদম প্রথমের দিকে স্লাইডে দেখিয়ে দিচ্ছিলাম যে কটা প্রমাণ, কোন কোন দর্শন কোন প্রমাণ, একেবারে সংক্ষেপে বোধহয় 4 নম্বর বা 5 নম্বর স্লাইডে দেখিয়ে দিচ্ছিলাম। এখন আমরা অন্যরকম ভাবে একটা স্লাইড দেখছি। কিরকম না, প্রমাণ কথার মানে হচ্ছে যার উপর নির্ভর করে প্রমাজ্ঞান উৎপন্ন হয়, 1 নম্বর। 2 নম্বর, প্রমাণ কতগুলো ভারতীয় দর্শনে? 6টি। আচ্ছা, কেবল একটা মাত্র প্রমাণ কোন দর্শন? 4 ভাগ। কেবল দুটো প্রমাণ কোন কোন দর্শন? বৌদ্ধ এবং বৈশেষিক। কেবল 3টে প্রমাণ কারা? জৈন, সাংখ্য, যোগ। কেবল 4টে প্রমাণ ন্যায় দর্শন। কেবল 5টা প্রমাণ মীমাংসা। কেবল 6টা প্রমাণ বেদান্ত এবং ভাট্ট মীমাংসা। এটাও তোমাদের বলে দিলাম। এরপরে দেখো, এই যে করলাম, আসলে আমরা তো দুটো কারণে পড়াশোনা করি। আচ্ছা, এই ফাঁকে একটা বলে দিই, এইটি কিন্তু উচ্চ মাধ্যমিক সংসদের ইংরেজি ভার্সন বই, এবং আমাদের একটুখানি হিন্টস দেওয়া আছে, আমরা যেন খানিকটা ক্লাস নেওয়ার সময় চেষ্টা করি দুটো ভার্সানের স্টুডেন্টের কথা মাথায় রাখি। যাই হোক, দেখো এই যে টোটাল পড়লাম, এর পড়ার পরে তো একটা তো আমার বোধ লেভেল তৈরি হবে, 2 নম্বর হচ্ছে পরীক্ষায় বসতে হবে। তাহলে তোমাদের সেই দিকটার কথা মাথায় রেখে যে টাইপের প্রশ্নগুলো হয়
এই স্লাইডেও আমি দেখিয়েছি আজকের ক্লাসে, এবং প্রথমের দিকে স্লাইড গুলোতেও আছে, দরকার লাস্টে আরেকবার দেখাচ্ছি। কতগুলো আমি সলভ করে দিয়েছি দেখার জন্য। যেমন ধরো, নাম্বার সম প্রমাণ অ্যাডমিটেড ইন ন্যায় ফিলোসফি, মানে হচ্ছে ভারতীয় ন্যায় দর্শনে কটা প্রমাণ মানা হয়েছে, যেটা সঠিক উত্তর দেখো বোল্ড করে দেওয়া হয়েছে। 2 নম্বর দেখো, প্রত্যক্ষমেবৈক প্রমাণম, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এখানেও দেখো সঠিক উত্তর 4 ভাগ বোল্ড করা আছে। 3 নম্বর, বুদ্ধিস্ট ফিলোসফি মতে বৈধ প্রত্যক্ষ কোনটা, নির্বিকল্প প্রত্যক্ষ, বোল্ড করা আছে। আচ্ছা, 4 নম্বরে, অবধি মন পর্যায়ে কেবল জ্ঞান কোন দর্শন স্বীকার করা হয়, জৈন দর্শন। 5 নম্বর, বিত অনুমান অবিত অনুমান কোন দর্শনে, সাংখ্য দর্শন। 6 নম্বর, কেবলমাত্র প্রত্যক্ষকে কেবলমাত্র প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণ স্বীকার করা হয় কোন দর্শনে, বৈশেষিক দর্শনে। ঠিক আছে, বেশ, নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, আর পরের যে টাইপটা সেটা হচ্ছে ট্রু ফলস। দেখো, প্রথম লাইনে আছে প্রমাণ অ্যাকর্ডিং টু বৌদ্ধ ফিলোসফি, বৌদ্ধ দর্শন মধ্যে প্রমাণ কোনগুলো, বলছে প্রত্যক্ষ শব্দ, শব্দ উপমান, প্রত্যক্ষ অনুমান, না প্রত্যক্ষ অর্থাপত্তি। দেখো এখানে কোন লাইনটা ঠিক কোন লাইনটা ভুল, সঠিক উত্তরটা কিন্তু বোল্ড করে বলে দেওয়া হয়েছে। 3 নম্বরে যে 4 ভাগ মতে শব্দ প্রমাণ প্রত্যক্ষের উপর নির্ভর, আবার শব্দ প্রমাণ অনুমান প্রমাণের নির্ভর, অনুমান ব্যাপ্তি নির্ভর, ব্যাপ্তি প্রমাণ নয়। এই কথাগুলোকে কোনটা ঠিক কোনটা মিথ্যা তার উত্তরে কিন্তু বোল্ড করে দেওয়া আছে, মানে তোমাদের সুবিধের জন্য। নেক্সট দেখো, কলম ম্যাচিং কি বলা হয়েছে, বাঁদিকে ধরো 4 ভাগ দর্শন, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, বৌদ্ধ দর্শন। ডান দিকে 3, 1, 2, 4, অর্থাৎ কি বিষয়ে, নাম্বারস অফ প্রমাণ বিষয়ে। তাহলে কোনটা কার সঙ্গে যাবে, দেখো সঠিক উত্তর বোল্ড করা আছে। পরেরটা দেখো একইভাবে, বাঁদিকে দেখো অনুপলব্ধি, অর্থাপত্তি, সংজ্ঞাসঙ্গী, আপ্তপুরুষ। ডান দিকে উপমান প্রমাণ, শব্দ প্রমাণ, ভাট্ট মীমাংসক। অর্থাৎ এই কথাগুলো কোনটা কার সঙ্গে যায়, সঠিক উত্তরে কিন্তু বোল্ড করে দেওয়া আছে। বেশ, নেক্সট দেখো, অ্যাসারশন এন্ড রিজনিং। এখানে দেখো, ধরো একটা হলো বিবৃতি হলো যে প্রত্যক্ষই হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ, কারণ কি না, পারসেপশন ক্যানট বি রিজেক্টেড বাই আদার, অন্য প্রমাণ দ্বারা প্রত্যক্ষকে খণ্ডন করা যায় না। তাহলে সঠিক উত্তর কি হবে সেটা বোল্ড করা আছে, বুঝেছো? নাম্বার পরেরটা দেখো, অনুপলব্ধি হলো ভাট্ট মীমাংসক মধ্যে প্রমাণ, কারণ না কোনো কিছুর অভাব জ্ঞানের জন্য অনুপলব্ধির প্রয়োজন, এরও সঠিক উত্তর বোল্ড করে দেওয়া আছে। এবার দেখো, ডায়াগ্রাম বেসড কোশ্চেন। আসলে সব রকমের কোশ্চেন গুলো তোমাদেরকে 2-4টা করে দিয়েছে এবং হোম টাস্কও দিয়েছে। কিরকম, একটা ডায়াগ্রাম হচ্ছে যে অনুমানের সঙ্গে কোন কোন টার্ম পরস্পরযুক্ত, পক্ষসাধ্য হেতু, পক্ষসাধ্য পক্ষধর্মতা, পক্ষ ব্যাপ্তি সাধ্য, সাধ্য পরামর্শ হেতু, সঠিক উত্তর বোল্ড করা আছে। নাস্তিক ফিলোসফি কোনগুলো, যা দেওয়া আছে তার মধ্যে। মুশকিল হচ্ছে, তোমার মনে হতে পারে যে যেখানে দেওয়া আছে এর বাইরে নাস্তিক আছে, কিন্তু তোমাকে তো অ্যান্সার করতে হবে যা দেওয়া আছে তার মধ্যে। দেখো 4 ভাগ সাংখ্যের মধ্যে দুটোই কিন্তু নাস্তিক না, একটা নাস্তিক একটা আস্তিক। এই দুটো নাস্তিক, এই দুটোই আস্তিক, আর সাংখ্যযোগ দুটোই আস্তিক, তাহলে সঠিক উত্তর বোল্ড করা আছে। নেক্সট দেখো, কেস বেস স্টাডি। ওই যে উদাহরণটা দিয়েছিলাম, গো সদৃশ গবয়, অর্থাৎ কেউ বনভূমিতে গিয়ে, নর্থ বেঙ্গল বেড়াতে গিয়ে কোনো প্রাণী দেখলো এই প্রাণীটা গলকম্বল নেই, কিন্তু আমি লোকালয়ে আমাদের সমতল ভূমিতে যে গরু বলে যে প্রাণীটাকে চিনতাম তার মতো দেখতে। তাহলে এখন যদি তার জ্ঞান হবে এই প্রাণীটাই নিশ্চয়ই বাইসন বা নীলগাই, তাহলে এটা কি প্রমাণ, তাহলে এটা উপমান প্রমাণ। বেশ, নেক্সট, এবারে তোমাদের কিছু হোম টাস্ক দিয়েছি, 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কলম ম্যাচিং 2খানা, আচ্ছা ট্রু ফলস। এই পর্যন্ত এই হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে চেষ্টা করবে বুঝতে। যদি কোনো জায়গায় অসুবিধে হয় ভিডিওটা দেখে কমেন্টে লিখবে, আমার চোখে এলে আমি বা আমাদের অন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ক্লাস নেন, আমরা যে কেউ সেই ভিডিও থেকে তোমাদেরকে কিন্তু উত্তর দিয়ে দেব। ভালো থেকো, আর ভালোভাবে পড়াশোনাটা করো।
কিন্তু আবার একবার মনে করাচ্ছি যে যেখানে মনে হবে যে বুঝতে পারছো না, সেখানে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর আরেকবার বলে দিই যে আমাদের সব ধরনের স্টুডেন্টের কথা মাথায় রেখে স্লাইডগুলো ইংরেজি করা, মুখে তো ইংরেজি শব্দ উচ্চারণই করিনি। সুতরাং তোমাদের ভাবার কোনো কারণ নেই যে আহ, তোমরা আশা করি সব বুঝতে পারবে। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই চারটা, যে চারটা আজকে ভালো করে বলিনি। এটা হচ্ছে তোমার অ্যাট এ গ্ল্যান্স কোন দর্শনে কোন প্রমাণ স্বীকার করা হবে, এটা একটু লাগবে তোমাদের। আর এইটা আজকে শুরুতে বলিনি, সেই প্রথম প্রথম দিনই বলেছি যে এই হচ্ছে কোশ্চেন টাইপ। তোমরা যেখান থেকেই পড়ো, যে রাইটারে বই পড়ো না কেন, তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতির জন্য এই টাইপের কোশ্চেন প্রতিটি চ্যাপ্টার থেকে তৈরি করার চেষ্টা করতে হবে। এবং আমি আরো বলে দিয়েছিলাম যে এই যে আমাদের যে চ্যাপ্টারটা আমি গতদিন এবং আজকে পড়ালাম, এখান থেকে কিন্তু 3টে কোশ্চেন আসবে। সেটা 3 নম্বর, যেহেতু 3টে কোশ্চেন আসবে, আমাদের ম্যাডাম, শ্রদ্ধেয় ম্যাডাম পড়িয়েছিলেন এই 2 নম্বরটা, সেখান থেকেও 3টা প্রশ্ন আসবে। আর উপরের ওটা আমি পড়িয়েছিলাম, এখান থেকে 2 নম্বরের মানে 2টো প্রশ্ন আসবে। তো আমাদের ওই ম্যাডাম নেক্সট ক্লাসে, আমার কাছে যা খবর, নেক্সট ক্লাসে উনি কিন্তু এই অংশ বা এর পরবর্তী অংশ পড়াবে। সুতরাং তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। ভালো থেকো, পড়াশোনা করো।